আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসটি আহ, হচ্ছে আমরা বেশ কয়েকটা গ্রুপ অফ পিপলের জন্য নিচ্ছি, যদিও এইচএসসি ওয়ান শট এমসিকিউ ক্লাস। সেম ক্লাসটা হচ্ছে যারা হচ্ছে ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, পাশাপাশি হচ্ছে যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবে তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। সুতরাং এই ক্লাসটি আমরা এর আগেও একবার আমরা এই চ্যাপ্টারের উপর ক্লাস নিচ্ছি, আমরা এবার আবার ক্লাস নিচ্ছি। আশা করছি আজকে ক্লাসের পরে এই চ্যাপ্টারের কারণে তেমন কোনো সমস্যা থাকবে না। সবাই দ্রুত যার যার জায়গা থেকে লাইভটি শেয়ার করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই দ্রুত, অফিস থেকে এসে আহ, একটু কাজ ছিল, তাই ক্লাসটা একটু লেট হয়ে গেছে নিতে। আমরা চেষ্টা করব 10:15-র মধ্যে আমরা ক্লাসটা শেষ করতে। সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দেন। সবাই একটু, যারা যুক্ত হয়েছে সবাই লাইভটা একটু শেয়ার করে দেই। অনেকে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছি। এবং কমেন্টে আমরা আমাদের পরিচিত জনদেরকে একটু মেনশন করে দিব, যাতে করে সবাই আমাদের সাথে আমাদের এই ক্লাসটাতে যুক্ত হতে পারে। সবাই সবাই একটু রেসপন্স করি সবাই। অমিত সাহা, সুরাইয়া, সাদিয়া আছে। সবাই একটু শেয়ার করি। সবাই আমরা সবাইকে নিয়ে ক্লাস করতে চাই। আমরা চাই সব সময় আমাদের ক্লাসে উপস্থিতির সংখ্যা বেশি থাকুক, সবাই মিলে ক্লাস করি। ঠিক আছে, সবাই একটু লাইভটা শেয়ার করে দেই। আমি আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আমরা শেয়ার করতে পারি, পাশাপাশি কমেন্টে আমরা হচ্ছে মেনশন করে দিতে পারি আমাদের পরিচিতজন যারা আছে। নর্মালি প্রত্যেক দিনের ক্লাসে যেটা বলি যে সেটাই একটু করি আমরা। সবাই একটু কমেন্টে মেনশন করে দিলে বা আমরা যে গ্রুপগুলোতে আছে সেগুলোতে শেয়ার করে দিলে দেখা যাবে যে অনেকে আমাদের সাথে যুক্ত হবে। একটু শেয়ার করে দিয়েই আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। আমাকে আর একটা মিনিট সময় দিলেই হবে। আজকের ক্লাসটা হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন, অর্থাৎ যেটাকে আমরা অবচয় বলি, সেই টপিকটার উপর ক্লাস হচ্ছে। আমরা অল্প সময়ের মধ্যে চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা কিভাবে কভার করা যায়, এবং আপনারাও যেন আসলে ভালোভাবে এই চ্যাপ্টারটার উপরে আসলে এমসিকিউ আসলে যেন অ্যান্সার করতে পারেন, সেই চেষ্টাটাই থাকবে, অব্যাহত থাকবে। তো আমরা শুরু করব। একটু সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। সবাই সবাই একটু লেট হয়ে গেছে, যেহেতু গ্রাম অঞ্চলে এই সময় তো অনেকে ঘুমাইও যায়, তো এই জন্য হয়তো বা একটু উপস্থিতি আজকে একটু কমই থাকবে। আর সবাই একটু শেয়ার করে দেই। নাবিলা সরকার, ওয়ালাইকুম আসসালাম। সবাই সবাই যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দিই। বিভিন্ন গ্রুপে ট্রুপে আমরা আছি, দিলে দেখা যাবে যে অনেক হয়তো যুক্ত হবে। আর অবশ্যই ভিডিওতে একটা রিঅ্যাক্ট করে দিই আমরা, মানে একটা লাইক কমেন্ট করে দিব অবশ্যই। আপনাদেরকে বলছি আপনারা জাস্ট হচ্ছে অ্যাকাউন্টিং আওয়ারে অ্যাক্টিভ থাকেন, বাদ বাকি সবকিছু অ্যাকাউন্টিং আওয়ার দেখবে। আপনাদের পরীক্ষা ভালো করার জন্য কি করার প্রয়োজন সেটা আমি চিন্তা করবো ইনশাল্লাহ। আমার থেকে যতটুকু করা সম্ভব আমি ততটুকুই আপনাদের জন্য করব, কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টিং আওয়ারের সবগুলো ক্লাস নিয়মিত করতে হবে। স্যার আগে দুইটা ক্লাস করতে পারি নাই, কারেন্ট না থাকার। ক্লাসগুলো কোথায় পাবো? ক্লাসগুলো আমাদের পেজেই আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আজকে ক্লাসগুলো আপলোড হয়ে যাবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে আজকে এই ক্লাসগুলো আমরা আপলোড করে দিব, ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাসলিমা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করব। আহ, গাজীপুর থেকে আছেন? ওকে। হাবিবুর রহমান গাজীপুর থেকে। আচ্ছা, অনেকে ইতিমধ্যে যুক্ত হয়েছে, তার চেয়ে বেশি আমরা আশা করছি ক্লাসে ধীরে ধীরে আমরা সবাইকে পেয়ে যাব। তো আজকের ক্লাসটা অবচয় মূলত, আমি আবার বলতেছি, ক্লাসটা মূলত আমরা এইচএসসি কে টার্গেট করে নিচ্ছি। কাকে নিচ্ছি? এইচএসসি 26-27 ব্যাচকে টার্গেট করে নিচ্ছি। কিন্তু যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের যাতে এইচএসসি সিলেবাস বেসড পরীক্ষা হবে, এজন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।
পাশাপাশি যারা এইচএসসি 25 ব্যাচ, যারা এখন সর্বহারা, আল্লাহ তাদেরকে তাদের দুর্ভাগা বলতে হয়, অনেক অনেক পরিশ্রম করা হয়তো বা চান্স পায় নাই, যারা এখানে ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাদের একটা ভালো প্রস্তুতি হবে ইনশাল্লাহ এই ক্লাসগুলো থেকে। ওয়াসফিয়া নাজনীন পাবনা থেকে দেখছেন, ওকে ধন্যবাদ। যারা নতুন আমার পেজে, অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? কোন পদ্ধতির সম্পদের ভগ্নাংশ মূল্য আয়ুষ্কাল শেষে বছর বিবেচনা করা হয়, এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। খেয়াল করেন, আমরা আলোচনা করব কোন পদ্ধতি, আমরা কি আলোচনা করতেছি দেখেন। একটু শুরুতে একটু বলে নিই, দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন, চ্যাপ্টারটার নাম কি? অদৃশ্যমান লেনদেন। তো এই যে দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন আমরা পড়তেছি, তার মধ্যে খেয়াল করেন এই যে মূলত এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অবচয়, তাই তো? আমরা অবচয় ক্যালকুলেট করব। এই অবচয় হচ্ছে এক ধরনের কি লেনদেন? অবচয়কে আমরা দেখতে পাই, অবচয়কে দেখা যায়? অবচয় কিন্তু দেখা যায় না। অবচয়টা আমরা জাস্ট অনুভব করি যে হ্যাঁ এটার এতটুকু পরিমাণ কমে গেছে। তাহলে অবচয় হচ্ছে একটা কি? অদৃশ্যমান লেনদেন, ঠিক আছে? অবচয় একটা হচ্ছে কি? অদৃশ্যমান লেনদেন। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস একটু বুঝে নিতে হবে যে অবচয়টা বেসিক্যালি কি। আমরা বুঝলাম যে অবচয় একটা অদৃশ্যমান লেনদেন, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু অবচয়কে বলা হয় ব্যয় অথবা ক্রয় মূল্য। খেয়াল করতে হবে, এই লাইনটা অনেক বেশি আসে পরীক্ষায়। ব্যয় বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, ব্যয় বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, ব্যয় বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। অর্থাৎ কোন একটা স্থায়ী সম্পত্তি কিনতে বা ক্রয় করতে যে খরচগুলো হয়েছে, সেই খরচগুলো বিভিন্ন অর্থ বছরের মধ্যে ভাগ করে দেওয়াটাকে বলা হচ্ছে কি? অবচয়। সেই ক্রয় মূল্য বা ব্যয়টাকে বিভিন্ন অর্থ বছর, অর্থাৎ যে আয়ুষ্কাল, অর্থাৎ যতদিন ধরে আমরা ওই স্থায়ী সম্পদটাকে ব্যবহার করতে পারবো, ঠিক তত বছরের উপরে ওই সম্পদের ব্যয়টাকে ভাগ করে দেওয়ার নাম হচ্ছে কি? অবচয়। আর এই অবচয় মানে হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে ধার্য করা, সেটা আমরা একটু পরে আলোচনা করব। মূল বিষয় হচ্ছে অবচয় হচ্ছে একটা অদৃশ্যমান লেনদেন, এবং এই অবচয়ের ফলে প্রতিষ্ঠান নিজে প্রভাবিত হয়, অভ্যন্তরীণ ভাবে প্রতিষ্ঠান সোললি প্রভাবিত হয়। এই জন্য এই অবচয়কে বলা হয় কি? অদৃশ্যমান লেনদেনের পাশাপাশি অবচয়কে বলা হয় অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন, ঠিক আছে? এটার দ্বারা শুধু প্রতিষ্ঠান নিজেই প্রভাবিত হয়, অন্য কেউ আর এর মাধ্যমে প্রভাবিত হবে না। এবং আরেকটা লেনদেন বলা হয় অবচয় হচ্ছে এক ধরনের অনগদ লেনদেন। আমি এটা বহুবার আলোচনা করছি, এই অনগদ লেনদেনের বিষয়টা, এই অনগদ লেনদেনের কনসেপ্টটা। অবচয় একটা কোন ধরনের লেনদেন? অনগদ লেনদেন। এখন আমাকে অনেকে বলতে পারেন, ভাইয়া অনগদ লেনদেন যে কথা, বাকিতে লেনদেন তো একই কথা। সবাই একটু লাইভটা শেয়ার করে দিই প্লিজ। বাকিতে বা ধারে লেনদেন তো একই কথা। আজকের রেসপন্স ভালো দেখা যাচ্ছে, একটু শেয়ার করলে আমরা আরো হয়তো অনেকে আমরা ক্লাসে পেয়ে যাব। সবাই যার যার জায়গা থেকে লাইভটা অবশ্যই শেয়ার করেন। আজকের ক্লাসে খুব ভালো একটা আইডিয়া পাবেন এই অবচয় নিয়ে আপনি ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে কি বললাম খেয়াল করেন, অবচয় হচ্ছে একটা ক্রয়মূল্য বা ব্যবন্টন প্রক্রিয়া। অবচয় কোন ধরনের লেনদেন? অনেক সময় পরীক্ষা আসে। অবচয় হচ্ছে অদৃশ্যমান, অভ্যন্তরীণ, অনগদ লেনদেন। এখন এই অনগদ লেনদেনকে অনেকে ভাবে এটা বাকিতে বা ধারা লেনদেন কিনা। না, খেয়াল করেন এই দুইটা লেনদেনের মধ্যে পার্থক্য কি। বাকিতে বা ধারা লেনদেন হচ্ছে যার ফলে এখন আমি টাকা দেই নাই বা পাই নাই, কিন্তু ভবিষ্যতে আমাকে টাকা দিতে হবে কিংবা আমি পাবো। যদি আমি ধারে পণ্য ক্রয় করি বা বাকিতে পণ্য ক্রয় করি, এখন টাকা দেয় না, কিন্তু ভবিষ্যতে টাকা দেওয়া লাগবে কিনা? অবশ্যই দেওয়া লাগবে। তাহলে এটা হচ্ছে একটা ধারে লেনদেন বা বাকিতে লেনদেনের উদাহরণ। তাহলে অবচয় কিভাবে অনগদ বা অনগদ লেনদেনটা কি খেয়াল করতে হবে। অনগদ লেনদেন হচ্ছে যে লেনদেনের ফলে এখনো আমার থেকে কোনো নগদে টাকা যায় নাই এবং ভবিষ্যতেও যাবে না। আমি কি বুঝাতে পারছি? মানে এই লেনদেনের ফলে টাকা আমার থেকে আর কখনোই যাবে না। যেমন ধরো আমি বেতন দিলাম, বেতন দেওয়ার ফলে আমার থেকে টাকা চলে গেছে না। কিন্তু এই যে অবচয় আমি ধার্য করলাম, এই অবচয়টাকে আমি কোথায় দেখাই? অবচয়কে আমরা বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে দেখাই। কোথায় দেখাই? অবচয়কে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে দেখাই। এই যে ব্যয়ের মধ্যে আমি দেখাচ্ছি, যেমন বেতন দিলে কেউ একজন বেতন নিয়ে যাচ্ছে, বিদ্যুৎ বিল দিলে কেউ একজন বিদ্যুৎ বিল নিয়ে যাচ্ছে। এই যে অবচয় নামক যে ব্যয়টা আমি দেখাচ্ছি, এই টাকাটা কি কেউ নিয়ে যাচ্ছে? নিয়ে তো যাচ্ছে না। ভবিষ্যতে কি কেউ নিয়ে যাবে? তাও না। সুতরাং এই ধরনের লেনদেন, অর্থাৎ যার ফলে এখনো টাকা যায় না, ভবিষ্যতেও যাবে না, ওই লেনদেনগুলোর নাম হচ্ছে অনগদ লেনদেন। এরকম অনগদ লেনদেন অবচয়ের পাশাপাশি আর কি কি আছে? অবচয়ের পাশাপাশি আছে হচ্ছে কুরিন। অবচয়ের পাশাপাশি কি আছে? কুরিন আছে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে নগদ বার্তা। এটা হচ্ছে কি? নগদ বার্তা, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো একটু মনে রাখবেন। এগুলা ছাড়াও আরো উদাহরণ আছে। আমি যখনই দেখবো যে এরকম অ্যানালাইসিস করে যে আমার থেকে টাকা যাচ্ছে না, ভবিষ্যতে যাবে না, ওইগুলো হচ্ছে অনগদ লেনদেন। ধারে বা বাকিতে লেনদেনকে অনগদ লেনদেন বলা যাবে না। তাহলে এই যে একটা প্রশ্ন আমি আপনাদেরকে পড়াইলাম, অবচয় কোন ধরনের লেনদেন, পরীক্ষা প্রশ্ন আসবে। অবচয় হচ্ছে অদৃশ্যমান লেনদেন। অবচয় একটা অভ্যন্তরীণ বা আন্তর লেনদেন।
অবচয় একটা অনগদ লেনদেন। নর্মালি তিনটা একসাথে থাকে আর একটা অপশন থাকে সবগুলো, তাহলে উত্তর হবে কি সবগুলো, উত্তর হবে কি সবগুলো। তাহলে আমি কি অবচয়ের বেসিকটা একটু বুঝাইতে পারলাম আপনাদেরকে। অবচয় কি, অবচয় কোন ধরনের লেনদেন, অনগদ লেনদেন কি, অবচয় কাকে বলে, এই বিষয়টা একটু বুঝছেন কিনা বলেন, দ্রুত একটু কমেন্টে বলবেন। যারা স্টিল লাইভটা শেয়ার করেন নাই সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভটা একটু শেয়ার করেন। আপনাদের মধ্যে এরকম অসংখ্য স্টুডেন্টে কিন্তু ক্লাসটা করতে চায়, তাদের কাছে আমরা পৌঁছাই যাবো ইনশাল্লাহ আপনাদের শেয়ারের মাধ্যমে। এতটুকু কি বুঝতে পারছি? সবাই একটু দ্রুত রেসপন্স করতে হবে, দ্রুত। একটু নেটের প্রবলেম হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত এই নেটের সমস্যার জন্য। ওকে, শুধু হারুনুর হাবিবুর রহমান একটু রেসপন্স করেন প্লিজ। আপনার রেসপন্স না করলে কিন্তু আসলে পড়াই দেওয়া ভালো লাগবে না, একটু রেসপন্স করতে হবে তাহলে জমবে। ঠিক আছে, তারপরে আরেকটা বিষয় আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে এটা তো একটা ব্যাপার গেল, এতটুকু আলোচনা আমরা বুঝলাম। স্যার ক্লিয়ার, আমার কমেন্ট কিন্তু দেখেন, চিটাগাং থেকে কানিজ সুলতানা, কত সময় লাইভ ক্লাসটা হবে স্যার? আমরা 10:10-20 পর্যন্ত নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু সবাই থাকেন ক্লাসে, আশা করছি উপকৃত হবেন। আচ্ছা, এখন আমি যে জিনিসটা একটু বলবো, এটা তো গেলো অবচয়। ঠিক আছে, এবার অবচয় ধার্যের তো অনেকগুলো পদ্ধতি আছে, আমরা প্রশ্ন ধরে ধরে আমরা আগাবো ইনশাল্লাহ। এই যে অবচয় ধার্যের যে পদ্ধতিগুলো দেখতে পাচ্ছেন না, এই যে অবচয় ধার্যের এই পদ্ধতিগুলো সব থেকে বহুল প্রচলিত পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি, ক্রমসঞ্চার পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। অবচয় ধার্যের এই চারটা পদ্ধতি সব থেকে বেশি ব্যবহৃত হয়, এবং আমরা এইচএসসি লেভেলে আমরা এই দুইটা পদ্ধতি বেশি পড়ি। তাহলে সরলরৈখিক পদ্ধতির আর কয়েকটা নাম আছে দেখেন। এই সরলরৈখিক পদ্ধতির একটা নাম হচ্ছে সমকিস্তি পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতির একটা নাম কি? সমকিস্তি বা স্থির কিস্তি। সমকিস্তি অথবা কি স্থির কিস্তি। তাহলে নামগুলো থেকে একটু বুঝতে পারতেছেন এখানে সম মানে কি সমান, সম মানে কি সমান। এই একটা প্রশ্ন বুঝারে যে সরলরৈখিক পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে প্রতি বছর অবচয় পরিমাণ কি হবে সমান। অর্থাৎ যদি আপনি এই পদ্ধতি অনুসরণ করে কোন স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করেন, তাহলে ওই বছরে অবচয়ের পরিমাণ কি হবে সমান হবে। এবং অবচয় ধার্যের শুরুতেই আবার খেয়াল করতে হবে, অবচয় ধার্যের শুরুতেই কি করতে হবে, ভগ্নাংশের মূল্যটা বাদ দিয়ে দিতে হবে। আমি এটা একটু পরে আসতেছি আলোচনায়। আর ক্রমহ্রাসমান দেখেন, ক্রমহ্রাসমান ক্রমান্বয়ে হ্রাস পাওয়া। ক্রমহ্রাসমান মানে কি ক্রমহ্রাসমান ক্রমান্বয়ে হ্রাস পাওয়া, অর্থাৎ যে পদ্ধতিতে প্রতি বছরে অবচয়ের পরিমাণ ক্রমহ্রাসমান হারে কমতে থাকে, অর্থাৎ ক্রমান্বয়ে কমতে থাকে, ওই পদ্ধতির নাম হচ্ছে কি, ওই পদ্ধতিটার নামই হচ্ছে কি ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান থাকে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি বছরই অবচয়ের পরিমাণ কি হবে কমতে থাকবে। এখন এখানে একটা ফ্যাক্ট দাঁড়াইছে, সে ফ্যাক্টটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্যের একটা বিষয় দাঁড়াইছে। এখন এই ভগ্নাবশেষ মূল্য মানে কি খেয়াল করেন, ভগ্নাবশেষ মানে হচ্ছে বুক করার পরেও যে মূল্য অবশিষ্ট থাকে। ভগ্নাবশেষ মূল্য মানে কি বুক করার পরেও কোন সম্পত্তির যে মূল্যটা অবশিষ্ট থাকে। যেমন ধরেন এটা একটা ফোন, ঠিক আছে, এই ফোনটা আমি ধরেন 20,000 টাকা দিয়ে কিনছি। তো দোকানদার আমার বলে দিছে ভাই এই ফোনটা তো আপনি 20,000 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন, এই ফোনটা ব্যবহার করতে করতে যদি কি হয়, ফোনটা যদি নষ্ট হয়ে যায়, তখন এই ফোনটা আপনি আমার কাছে দিলে আমি আপনার 2,000 টাকা দিব। তাহলে বুঝেন ব্যাপারটা কি করছে, আমি কিনছি 20,000 টাকা দিয়ে ফোনটা, দোকানদার আমার বলছে ভাই ফোনটা যদি আর ইউজ করতে না পারেন এমন অবস্থা হয় তখন আমাকে ফেরত দেন, আমি আপনাকে 2,000 টাকা দিব। তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন তো, এই যে 2,000 টাকা সে আমাকে দিবে বলে কমিটমেন্ট করলো, এটা কি এখনই দিবে, নাকি এটা ইউজ করতে করতে এমন অবস্থা যখন হবে যে এটা আর ব্যবহার করা যায় না, মানে এটার কোনো ইকোনমিক লাইফ নাই, মানে এখান থেকে আর আমি কোনো সার্ভিস পাচ্ছি না, তাহলে কখন হবে, এটার আয়ুষ্কাল শেষে। আয়ুষ্কাল মানে কি যতদিন ধরে আমি এই ফোনটা ব্যবহার করতে পারবো সেটাকে বোঝাচ্ছে আয়ুষ্কাল। তাহলে ভগ্নাবশেষ মূল্য কখন পাওয়া যায়, বুক করার পরে পাওয়া যায়, এটার একটা নাম হচ্ছে নিঃশেষ মূল্য। তাহলে অনেক সময় পরীক্ষার প্রশ্নে ডিরেক্ট ভগ্নাবশেষ মূল্য না দিয়ে বলা থাকতে পারে যে সম্পত্তিটির আয়ুষ্কাল শেষে মূল্য দাঁড়াবে 2,000 টাকা, তাহলে আপনাকে বুঝতে হবে এই 2,000 টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আমি কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে ভগ্নাবশেষ মূল্য কখন পাওয়া যায়, একেবারে আয়ুষ্কাল শেষে। তাহলে প্রশ্নে ডিরেক্ট ভগ্নাংশ মূল্য দেওয়া থাকতে পারে, আবার এইভাবে বলেও দিতে পারে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভগ্নাংশ মূল্য বা নিঃশেষ মূল্য, এখানে একটা কনসেপ্ট আপনি জানবেন
যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার পূর্বেই কি করতে হয়, শুরুতেই আপনাকে ভগ্নাংশের মূল্য বাদ দিয়ে নিতে হবে। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাংশ মূল্য বাদ দিতে হয় কখন, শুরুতেই, অবচয় ধার্যের শুরুতেই। আর ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে ভগ্নাংশের মূল্য বিবেচনা করা হয় না, এটাও কিন্তু পরীক্ষা আসে। আমি কি বলতেছি, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের পূর্বেই এই যে ভগ্নাংশের মূল্য এটা বাদ দিয়ে দিতে হবে। কারণ সরলরৈখিক পদ্ধতি মনে করে আয়ুষ্কাল শেষ হতে 2000 টাকা আমি পাইয়ে যাবো, তাহলে এটার তো কোনো অবচয় হবে না, এটা তো ফিক্সড, এটা তো আমি ফেরত পাবোই। এই জন্য অবচয় ধার্যের পূর্বে এই 2000 টাকা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। সরলরৈখিক পদ্ধতি এটা মনে করে। আর ক্রমহ্রাসমান পদ্ধতি কি করে, অবচয় ধার্যের ক্ষেত্রে এই ভগ্নাংশের মূল্যটাকে বিবেচনা করে না, কিন্তু শেষ বছরে গিয়ে এই ভগ্নাংশের মূল্যটা বাদ দিয়ে তারপরে অবচয়টা দেখায়। তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাংশ মূল্য বিবেচনা করতেছে কখন, শেষ বছরে গিয়ে। আর সরলরৈখিক পদ্ধতিতে ভগ্নাংশ মূল্য বিবেচনা করতেছে কখন, একেবারে শুরুতে। ঠিক একইভাবে উৎপাদনৈখিক পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, এই তিনটা পদ্ধতি অবচয় ধার্যের একেবারে শুরুতেই সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাংশ মূল্যটা কি করে দেয়, বাদ দিয়ে দেয়। কিন্তু ক্রমহ্রাসমান পদ্ধতি অবচয় ধার্যের ক্ষেত্রে ভগ্নাংশ মূল্য বিবেচনা করে না, তারা বছর শেষে ভগ্নাংশ মূল্য বাদ দিয়ে শেষ বছরের অবচয়ের পরিমাণটা নির্ণয় করে। আমি দেখেন একটা প্রশ্ন বোঝাতে গিয়ে আপনাকে কতগুলো জিনিস শিখাইলাম, এবং এই প্রত্যেকটা জিনিস থেকে কোশ্চেন কমন আসতে পারে। আপনাকে ক্লিয়ার? ঢাকা বোর্ড 2015-25 সালে এই প্রশ্নটা আসছে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হয়েছেন সবাই? সবাই কি ক্লিয়ার? সবাই একটু লাইভটা শেয়ার করে প্লিজ। সবাই শেয়ার করলে উপস্থিতি বেশি থাকলে ভালো লাগবে। আমি চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করার, প্রতিদিন ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, কোনো না কোনো ভাবে আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতেছি। আপনাদের প্রস্তুতি যেন ভালো হয় সেই চেষ্টা কিন্তু আমার অব্যাহত আছে। আমাদের ক্লাসগুলো আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অনেকে ক্লাস মিস করেন, লাইভে করতে পারেন না, পরে পেজেও করতে পারবেন। 1 মাস পেজে রেকর্ড থাকে, পরের ক্লাসগুলো আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেই। আমাদের অ্যাকাউন্টিং আমার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সার্চ করলে পেয়ে যাবেন। ডান। আশা করছি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। ওকে, অঙ্ক আমরা একটু শেষের দিকে দেখবো, ঠিক আছে? অঙ্ক একটু আমরা শেষের দিকে দেখবো। অঙ্ক এখন না, অঙ্ক সূত্র দেখায় আপনাকে, অঙ্কগুলো আমি পড়াবো, ঠিক আছে? আচ্ছা, অঙ্কগুলো একটু শেষের দিকে দেখবো আমরা। আচ্ছা, এইখানে এটা নর্মালি অবচয় রিলেটেড অঙ্ক না। এই প্রশ্নটা অনেক বেশি আসে পরীক্ষায়, খেয়াল করেন। এই যে একটা প্রশ্ন আছে না, এই প্রশ্নটা অনেক বেশি আসতে দেখা যায় পরীক্ষায়। পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? রাজশাহী বোর্ড 2025 সালে আসছে। শুধু রাজশাহী বোর্ড না, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা অনেক বেশি আসতে দেখা যায়। কি বিষয়টা খেয়াল করেন। আমরা যখন অবচয়ের জাবেদা করি, অবচয়ের জাবেদা করি, তাহলে জাবেদাটা কেমন হয় খেয়াল করতে হবে। অবচয় জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব হবে ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট। এই হচ্ছে অবচয়ের জাবেদা, ঠিক আছে? তো এই জাবেদা আমরা সবাই পারি। এখন আমরা বিস্তারিত একটু ভিতর থেকে দেখার চেষ্টা করব। এই যে অবচয় আমি ডেবিট করলাম, এই অবচয়টা আমার কি বলেন তো? এই অবচয় হচ্ছে আমার ব্যয়। তাহলে আমি যখন ব্যয়টাকে ডেবিট করতেছি, তার মানে আমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, কারণ ব্যয় বাড়লে ডেবিট হয়। তাহলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে মানে কি? ব্যয় বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস। ব্যয় বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে কি? মালিকানা সত্ত্ব হ্রাস। তাহলে আমি বলতে পারি অবচয় হিসাব ডেবিট হয়েছে, এর ফলে আমার মালিকানা সত্ত্ব কি বেঁচে হ্রাস। আমরা কিন্তু হিসাব সমীকরণের প্রভাবও দেখে ফেলতেছি। আর এই অবচয়টা আমার কোন ধরনের ব্যয়? অবচয় হচ্ছে আমার পরিচালন ব্যয়। এইটা পরীক্ষা আসতে পারে কিন্তু। অবচয় কোন ধরনের ব্যয়? পরিচালন ব্যয়। এখন ক্রেডিট করলাম কি? পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, এই পুঞ্জীভূত অবচয়টা আমরা কি করি আর্থিক অবস্থার বিবরণীতে? আমরা ধরেন আসবাবপত্রের অবচয়, তাহলে আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করি। যন্ত্রপাতির অবচয়, তাহলে যন্ত্রপাতি থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিই। তাহলে এই যে আসবাবপত্র বা যন্ত্রপাতি থেকে আপনি অবচয়ের পরিমাণটা বাদ দিচ্ছেন, এর ফলে আসবাবপত্র বা যন্ত্রপাতির পরিমাণ বাড়ে না কমে? 100% কমে। তার মানে হচ্ছে এই পুঞ্জীভূত অবচয় হচ্ছে এমন একটা বিষয় যার ফলে আমার স্থায়ী সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে। এই জন্য এই পুঞ্জীভূত অবচয় যেহেতু আমার স্থায়ী সম্পত্তির পরিমাণ হ্রাস করে দেয়, এই জন্য এটার একটা নাম রয়েছে বিপরীত সম্পদ। এটার নাম কি? বিপরীত সম্পদ। কেন বিপরীত সম্পদ? আর বিপরীত সম্পদ কি? এই বিপরীত সম্পদের আরেকটা নাম আছে, বিপরীত আরেকটা নাম হচ্ছে কন্ট্রা সম্পদ। কি সম্পদ? কন্ট্রা, অথবা
অথবা কি প্রতিসম্পদ। বিপরীত সম্পদ কোনটা সম্পদ? প্রতিসম্পদ। এর অর্থ হচ্ছে এই যে বিপরীত সম্পদ বলতে বোঝায় যে সম্পদ অন্য আরেকটি সম্পত্তির পরিমাণ হ্রাস করে। কন্ট্রা বা প্রতিসম্পদ মানে কি? যে সম্পদ অন্য একটা সম্পত্তির পরিমাণ কি করে দেয়? কমায় দেয়। তাহলে পুঞ্জীভূত অবচয় আমার স্থায়ী সম্পদ কমায় দেয়, কারণ আমার পুঞ্জীভূত অবচয় আমি সবসময় স্থায়ী সম্পদ থেকে বিয়োগ করি। আর সম্পদ যে দিকে থাকে পুঞ্জীভূত অবচয় ঠিক তার বিপরীত দিকে থাকে। মানে সম্পদ যে দিকে থাকে বিপরীত সম্পদ তার উল্টা দিকে থাকে। তাহলে আসবাবপত্র যদি ডেবিট হয় তাহলে পুঞ্জীভূত অবচয় হবে ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবচয়কে অনেকে দায় পাবে, এটা কখনোই পাওয়া যাবে না। এটা কি সম্পদ? বিপরীত সম্পদ, কারণ এটা আমার সম্পত্তির পরিমাণ কমায় দিচ্ছে। এটা কার বিপরীতে? বিপরীত। কার এগেনস্টে? এটা স্থায়ী সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, জ্বালান কোটার বিপরীত। আর সবসময় খেয়াল রাখবে তাহলে বিপরীত সম্পদের ট্রেন্ড কি? আমার সম্পত্তির পরিমাণ হ্রাস করে। তাহলে এর ফলে আমার সম্পদ হ্রাস। তাহলে অবচয় চাপেদা যদি হিসাব সমীকরণের প্রভাব দেখায়, তাহলে এটা যদি আমার ব্যয় মালিকানা সত্য হ্রাস, এটা যদি বিপরীত সম্পদ, বিপরীত সম্পদের কাজ হচ্ছে সম্পত্তির পরিমাণ কমানো, এই জন্য সম্পদ হ্রাস। ঠিক আছে? আরেকটা জিনিস একটু তোমাকে শিখাই দেই, এই বিপরীত সম্পদ আরো কয়েকটা আছে। একটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, আরেকটা আছে হচ্ছে কুঋণ সঞ্চিতি। কুঋণ সঞ্চিতি। আচ্ছা বলতো, এই কুঋণ সঞ্চিতি যদি বিপরীত সম্পদ হয় তাহলে কার বিপরীতে এটা? কাকে কমায় দেয়? এই কুঋণ সঞ্চিতি কমায় দেয় হচ্ছে দেনাদারকে। কারণ কুঋণ সঞ্চিতি আমরা কার এগেনস্টে সৃষ্টি করি? দেনাদার। আরেকটা নাম হচ্ছে দেনাদার বাট্টা সঞ্চিতি। একটা নাম কি? দেনাদার বাট্টা সঞ্চিতি। এই দেনাদার বাট্টা সঞ্চিতি তাহলে কার বিপরীতে? দেনাদারের বিপরীতে। আরটা হচ্ছে প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি। একটা কি? প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি। এটা কি? প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি। তাহলে আলটিমেটলি ঘটনা কি ঘটলো? আমরা নতুন করে এখানে এই প্রশ্ন সমাধান করতে গিয়ে আরেকটা বিষয়ের সাথে অবগত হলাম, পরিচিত হলাম, সেটা হচ্ছে বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ মানে সম্পত্তির পরিমাণ হ্রাস করা। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে সম্পদ যে দিকে থাকবে বিপরীত সম্পদ তার উল্টা দিকে থাকবে। তাহলে এই যে এন্ট্রিগুলো দেখছো এগুলো সবসময় ক্রেডিট পাশে থাকবে। ঠিক আছে? এগুলো সবসময় কোন পাশে থাকবে? এগুলো সবসময় ক্রেডিট পাশে থাকবে। এগুলো সবসময় কোন পাশে থাকবে? ক্রেডিট পাশে থাকবে। তাহলে আলটিমেটলি বোঝা গেল এই প্রশ্ন উত্তর কি? বিপরীত সম্পদ। দেখো অনেক কিছু বোঝা গেল। এই হচ্ছে অ্যানালাইসিস। এটাই হচ্ছে অ্যানালাইসিস, যে আমরা একটা জিনিস শিখতে গিয়ে অনেক কিছু শিখাবো। ঠিক আছে? একটা জিনিস শিখতে গিয়ে তোমাদেরকে অনেক কিছু ইনশাল্লাহ আমরা শিখাবো। বুঝতে পারছি? এই প্রশ্ন ক্লিয়ার? এই প্রশ্ন কি ক্লিয়ার? আমরা অনেকে কিন্তু শেয়ার করি না, মাত্র 8টা শেয়ার হয়েছে, তার মানে সবাই শেয়ার করি নাই। তারপর হচ্ছে রিঅ্যাক্টও আমরা সবাই দেই না। সবাই একটু একটু অ্যাক্টিভ হই পেজে ইনশাল্লাহ। আপনারা অ্যাক্টিভ হলে আপনাদের জন্য সর্বোচ্চ রকমের সাপোর্ট আপনারা আমাদের এই পেজ থেকে পাবেন। ঠিক আছে? ডান। নিম্নের সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। এখানে আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আরেকটা জিনিস। ঠিক আছে? অবচয়ের 3টা নাম। অবচয়ের কয়টা নাম? অবচয়ের 3টা নাম, খেয়াল করেন। অবচয় একটা নাম হচ্ছে অবচয়ই বলি আমরা ডিরেক্ট। আরেকটা নাম হচ্ছে অবলোপন। আরেকটা নাম কি? অবলোপন। আরেকটা নাম হচ্ছে শূন্যীকরণ। শূন্যীকরণ। তাহলে খেয়াল করেন, অবচয় যা, অবলোপনতা, শূন্যীকরণতা, তাহলে পার্থক্য কোথায়? আর এই 3টা জিনিসই আমরা কার উপর ধার্য করি? এই 3টা জিনিসই আমরা ধার্য করি হচ্ছে স্থায়ী সম্পত্তির উপর। কার উপর? স্থায়ী সম্পদের উপর। তাইলে 3টাই যদি স্থায়ী সম্পত্তির উপর ধার্য করি, তাহলে 3টা নাম কেন? নাম 3টা কেন? আপনারা উত্তর দিয়ে ফেলেন, প্রশ্নের উত্তর আপনারা দিয়ে ফেলেন, কিন্তু আমার টার্গেট হচ্ছে আপনাকে একটা প্রশ্ন শিখানো না, এর সাথে রিলেভেন্ট আর কয়েকটা প্রশ্ন আপনাকে শেখানো, যেন ওইগুলো আসলে আপনি পারেন। বা কেন ঘটনা ঘটতেছে এটা একটু বুঝেন। যেমন ট্রেডমার্ক, প্যাটেন্ট, এক্ষেত্রে কি আপনি অবচয় লিখবেন নাকি এর ক্ষেত্রে আপনি অবলোপন লিখবেন? এখানে দালান কোটা, এই দালান কোটার ক্ষেত্রে আপনি কি লিখবেন? অবচয় লিখবেন। ঠিক আছে? ভূমির ক্ষেত্রে আপনি কিছুই লিখবেন না। এই ব্যাপারগুলো তো আপনাকে বুঝতে হবে। খালি এখান থেকে উত্তর করতে পারলে তো হবে না। ঘটনা কি করতে হবে বুঝে আসেন। তাহলে অবচয় তো এটাও স্থায়ী সম্পদ, এটাও স্থায়ী সম্পদ, এটাও স্থায়ী সম্পদ। তাহলে পার্থক্য কোথায় আছে? পার্থক্য আছে। নাম কেন ভিন্ন ভিন্ন হইলো? ধরেন আপনারা 3 ভাই, তাহলে 3জনই তো ভাই, 3জনের 3 রকমের নাম হওয়ার কি দরকার? 3জনের 3 রকমের নাম রাখা হয়েছে যেন আলাদা আলাদা করে 3জনকে কি করা যায়? আইডেন্টিফাই করা যায়, শনাক্ত করা যায় তার জন্য। তাহলে অবচয় ধার্য করি আমরা ওই সকল স্থায়ী সম্পত্তির উপর যে স্থায়ী সম্পদগুলো স্পর্শনীয়। যে স্থায়ী সম্পদগুলো কি? স্পর্শনীয়, অর্থাৎ যে স্থায়ী সম্পদগুলো ধরা যায়, ছোঁয়া যায়, ওই স্থায়ী সম্পদগুলোর উপর আমরা অবচয় ধরি। যেমন ধরুন হচ্ছে কি? যেমন ধরুন হচ্ছে আসবাবপত্র, তারপরে ধরো হচ্ছে দালান কোঠা, তারপরে মেশিন অথবা যন্ত্রপাতি। ঠিক আছে? তো এই যে সম্পদগুলো আছে এগুলোর উপর আমরা কি ধার্য করি? এগুলোর উপর আমরা কি করি?
অবচয় ধার্য করি, মানে অবচয় বলি আর কি। আচ্ছা, তাহলে অবলোপন কার ক্ষেত্রে? অবলোপন হচ্ছে ওই সকল স্থায়ী সম্পদ যেগুলো হচ্ছে অস্পর্শনীয়, যেগুলো হচ্ছে কি অস্পর্শনীয়। তার মানে যে স্থায়ী সম্পদ গুলাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ওগুলোর উপর আমরা ধরি অবলোপন। যেমন ধরো সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, লেখসত্ব, গ্রন্থসত্ব, ফ্রাঞ্চাইজি, এগুলা। তাহলে তুমি বুঝবা যে সুনাম অস্পর্শনীয় সম্পদ, তাহলে সুনামের ক্ষেত্রে অবচয় লেখা যাবে নাকি, লিখতে হবে অবলোপন। আর যখন অবলোপন লেখা দেখবা সুনামের সাথে, তখন তোমার বুঝতে হবে সুনামটা একটা অস্পর্শনীয় সম্পদ। এই হচ্ছে মূল কাজ, মূল রিজন হচ্ছে এইটা। কথা বুঝতে পারছো? এবার শূন্যীকরণ কোনটা? আবার এইটা আমার বিশ্বাস এই দুটার সাথে পরিচয় থাকলেও এই শূন্যীকরণের সাথে কারোর পরিচয় নাই, এখানে ম্যাক্সিমামের নাই। কেন নাই? কারণ শূন্যীকরণ ধার্য করি আমরা হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদের উপর। কার উপর? ক্ষয়িষ্ণু সম্পদের উপর, ক্ষয়িষ্ণু সম্পদের উপর। আর প্রশ্ন হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ কি স্যার? এটাই তো জানি না আমি। পরের বিষয় শূন্যীকরণ তো পরে চিনবো, আগে তো ক্ষয়িষ্ণু সম্পদ চিনতে হবে। দেখো, ক্ষয়িষ্ণু সম্পদ হচ্ছে এক ধরনের প্রাকৃতিক সম্পদ। কি সম্পদ? এক ধরনের প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ। যে প্রাকৃতিক সম্পদ লিমিটেড, যে প্রাকৃতিক সম্পদ কি লিমিটেড, অর্থাৎ এই সম্পদ ব্যবহার করতে করতে একটা সময় গিয়ে কি হয়ে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। মানে পুনরায় আর ব্যবহার করা যায় না, একবার ব্যবহার করলে শেষ, একবার ব্যবহার করলে শেষ। ওই সকল স্থায়ী প্রাকৃতিক সম্পদ গুলাকে ক্ষয়িষ্ণু সম্পদ বলে হিসাব বিজ্ঞানের ভাষায়। যেমন তুমি উদাহরণ বলতে পারো খনিজ সম্পদ। কি সম্পদ? খনিজ সম্পদ। তাহলে খনিজ সম্পদ মানে কি? যেমন ধরো হচ্ছে কয়লা, কয়লা, গ্যাস, তেল, এইগুলা একবার ব্যবহার করছি, শেষ, নতুন করে আর ব্যবহার করা যাবে না। তাহলে একবার ব্যবহার করছি মানে শেষ হয়ে যাচ্ছে, আর ব্যবহার করা যাবে না। এই জন্য এই ক্ষেত্রে অবচয় নাম দেওয়া হয়েছে কি শূন্যীকরণ। তাহলে খেয়াল করো, অবচয়, অবলোপন, শূন্যীকরণ। আমি যে এই ক্লাসিফিকেশন পড়াইলাম এর মধ্যে একটা সম্পত্তির নাম কিন্তু আমি বলি নাই, হচ্ছে ভূমি। ভূমি স্পর্শনীয় সম্পদ না, ভূমি স্পর্শনীয় স্থায়ী সম্পদ না, তারপরে এখানে কিন্তু ভূমি লিখি নাই। কারণ ভূমি এমন এক উপাদান, এমন এক স্থায়ী সম্পদ যার মানে হচ্ছে কি পরিমাণ পৃথিবীতে ফিক্সড, এটার পরিমাণ কমবেও না বাড়বেও না। ভূমি হচ্ছে অক্ষয় অবিনশ্বর, ভূমির কোনো ক্ষয় নাই। কথা বুঝাইতে পারছি? ভূমির কোনো কি ক্ষয় নাই। এই জন্য একমাত্র সম্পদ হচ্ছে ভূমি যার উপর কোনো অবচয় হয় না। এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবচয়ের উপর কি হবে না? কোনো অবচয় হয় না। দেখো, কতগুলো বিষয় তোমাকে শিখাইলাম। অবচয় অবলোপনের পার্থক্য শিখাইলাম, এখানে গিয়ে আমি অস্পর্শনীয় সম্পদগুলো চিনে ফেললাম, এখানে আমি ক্ষয়িষ্ণু সম্পদগুলো চিনে ফেললাম, এখানে আমি জেনে গেলাম ভূমির উপর অবচয় হয় না। তাহলে নিম্নের কোন সম্পত্তির উপর অবচয় হয়? এই যে অবচয় শব্দটা আছে, তাহলে ভূমির সাথে তো অবচয় অবলোপন কিছুই যায় না। ট্রেডমার্ক আর প্যাটেন্ট হচ্ছে আমার অস্পর্শনীয় সম্পদ, তাহলে তার সাথে যাবে অবলোপন। তাহলে দালান কোড হচ্ছে আমার স্পর্শনীয় স্থায়ী সম্পদ, তাহলে এর সাথে যাবে আমার কি? তার সাথে যাবে হচ্ছে আমার অবচয়। তাহলে দেখো, এইচএসসি লেভেলে কি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়, কি বেসিক কোশ্চেন হয়, কত ডিপ কোশ্চেন হয়। কেউ যদি এটা শিখতে চায়, বিস্তারিত জানতে চায়, তাহলে তার এই আলোচনাটা বুঝতে হবে। তাইলে এটার পাশাপাশি অন্যরকম প্রশ্ন আসলেও কিন্তু আমি উত্তর করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের ক্লাস অলওয়েজ বেসিক রিলেটেড। আমরা কোনো নির্দিষ্ট কোশ্চেন তোমাকে শেখাবো না, ওই কোশ্চেনের উপর বেস করে যদি আরো প্রশ্ন আসে যাতে তুমি উত্তর করতে পারো, আমার টার্গেট থাকবে সেটাই। ঠিক আছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? মাত্র 10টা শেয়ার হয়েছে, কোথায় টার্গেট ছিল যে আজকে 50টা শেয়ার হবে। তোমরা আসলে যে বিষয়টা দাঁড়ায় যে ফ্রি ক্লাস আমরা সবাই করতে চাই, কিন্তু ফ্রি ক্লাসে তো টাকা লাগে না, রেসপন্সও করতে চাই না। ক্লিয়ার কিনা একটু বুঝতে পারছি না, একটু কমেন্টে জানাইতে হবে তো। আমরা কি বুঝতে পারছি এই পর্যন্ত? কি ক্লিয়ার? অনেক আলোচনা। হাবিবুর রহমান ভাই ক্লিয়ার, বাকিরা? কমেন্টে আমরা @চিহ্ন দিয়ে হাইলাইট লিখে কমেন্ট করতে পারি, তাহলে কিন্তু অনেকের রেসপন্স পাওয়া যাবে। তারপরে আপনাদের পরিচিত জনদেরকে মেনশন করতে পারেন, তাসলিমা ক্লিয়ার, তিথির অতিথি ক্লিয়ার, মেঘলা ক্লিয়ার। তারপরে কমেন্টে মেনশন করতে পারেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে ওগুলোতে মেনশন করতে পারেন। ঠিক আছে?
স্যার আমার কমেন্ট দেখা যায় না, সে হচ্ছে সজল, আপনার কমেন্ট তো দেখলাম, কেন দেখা যাবে না? সবার কমেন্টে দেখা যায়, কমেন্ট করলে দেখা যাবে, সমস্যা নেই। ওকে ডান, তাহলে নেক্সট একটু শেয়ার করি, সবাই মিলে একটু চেষ্টা করে দেখবেন যে মিনিমাম 50 জনকে লাইভে অ্যাড করা সম্ভব। আপনারা যদি একটু সবাই কি করেন, একটা হচ্ছে @ চিহ্ন দিয়ে একটা হাইলাইট করেন, একবার হাইলাইট করেন, ঠিক আছে? তারপরে কমেন্টে আপনারা কি করেন, কমপক্ষে 2 থেকে 3 জন করে মেনশন দেন। সবাই একটু চেষ্টা করে দেখেন, দেখবেন যে 50 জন অ্যাড হয়ে গেছে আমাদের লাইভে। সবাই হাইলাইট লিখে একটা কমেন্ট করেন, কমেন্টে আপনাদের পরিচিত যারা এই পরীক্ষার সাথে রিলেটেড, এইচএসসি কমার্স ব্যাকগ্রাউন্ডের, এডমিশন টেস্টের বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিব, ওদেরকে মেনশন করেন। তারপরে হচ্ছে সবাই বিভিন্ন গ্রুপে আপনারা কানেক্টেড আছেন, যে সবগুলো গ্রুপে কমপক্ষে 1 থেকে 2টা করে শেয়ার করার চেষ্টা করেন। এই কাজটা জাস্ট অ্যাকাউন্টিং আওয়ারের জন্য, আমার জন্য আপনি 2 মিনিট সময় নিয়ে করেন, আর আপনার জন্য তো আমি ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি, দেখবেন যে অনেকে ক্লাসে চলে আসবে, ঠিক আছে? অভিজিৎ, তারপরে আরিয়ান কামাল, রায়হান, তানিয়া আক্তার, আজকে কিন্তু অনেককেই আমরা ক্লাসে নতুন দেখতে পাচ্ছি। বুঝাই দেন কোনটা স্যার, আমরা তো অলরেডি ওটা পার করে আসছি। আমরা মেশিনের অবচয় সংক্রান্ত কথাবার্তা একটু পরে শিখবো বলতেছি। আচ্ছা, অবচয় আমরা করাবো, মানে অঙ্ক করাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে এটা অলরেডি আমি পড়াইছি, দেখি আপনারা এবার উত্তর করেন। কোন পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসাবে ডেবিট করা হয়? আমি অলরেডি আপনাদেরকে পড়াইছি, দেখি তো উত্তর করেন তো আপনারা। দেখেন অলরেডি 30 জন হয়ে গেছে, আপনারা অল্প একটু চেষ্টা করছেন না? অলরেডি কিন্তু 30 জন ক্লাসে চলে আসছে, লাইভে কিন্তু 30 জন হয়ে গেছে। এভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা অনেককেই কানেক্ট করতে পারবো। বলেন, এই যে সমান শব্দটা আছে না, এই সমান শব্দটা দিয়েই তো আপনারা এখান থেকে উত্তর করে ফেলা উচিত। কোনটা হবে সঠিক উত্তর বলেন? কোন পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ কি হবে, সমান হবে? সিম্পল জিনিস, একেবারে সিম্পল। তিথির অতিথি 17 সি হবে, 17 সি মানে গ হবে। এরপরে বাকিরা কি? মোহাম্মদ আবু হামজা সাদিকুন নাহারকে মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আর কেউ? আর কেউ কি পারি না? পড়াই ফেলছিলাম কিন্তু। অমিত শাহ বলছেন 17 সি, সচল বলছেন 17 ঘ, মেহেদি হাসান কাসার আহমেদ ভাইকে মেনশন করছেন, মেঘলা বলছেন 17 সি। আচ্ছা, ওকে। এইচএসসি পর্যন্ত ক্লাস পাস করানোর সাজেশন দেন প্লিজ। আপনি কোন ব্যাচের স্টুডেন্ট আরিয়ান? কোন ব্যাচ, এসএসসি না এইচএসসি একটু বললেন। তাসনিমা বলছেন সি হবে, মাহি ইসলাম বলছেন 17 সি হবে, সামিয়া সামিয়া বলছেন গ হবে, ওয়ালাইকুম আসসালাম। সামিয়া বলছেন সি হবে, সাদিয়া বলছেন সি হবে, অভিজিৎ সি, মেহেদি সি, সজল 10টা শেরদান ধন্যবাদ, হারুনুর রশিদ ভাই 17 সি, অপূর্ব সি, সজল বড়াই গ। ওকে ফাইন, ওকে। সবাই সঠিক উত্তর দিচ্ছেন, কারণ আমি আপনাদের অলরেডি বলে দিছি, সমান কথা মানে সরলরৈখিক, সমান কথা মানে সরলরৈখিকের ঘটনা। অঙ্ক অনেক বেশি, আমরা অঙ্ক করবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আমরা আগে থিওরি গুলো দেখে নিই। পুঞ্জিত অবচয় কোন জাতীয় হিসাব? পড়াই ফেলছি না ভাই? পড়াই ফেলছে কিনা? চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে, পড়াইছে কিনা বলেন তো? এই প্রশ্ন পড়ানো হয়েছে কিনা? দেখছেন তো, একই প্রশ্ন ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে কিন্তু আসে। সবার কাছ থেকে উত্তর চাই এই প্রশ্নটার, সবার কাছ থেকে উত্তর চাই। তারপরে 2টা নিয়ম থেকে 2টা ম্যাথ করাবো ইনশাল্লাহ, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। 2টা নিয়ম থেকে 2টা ম্যাথ করবো, দেখবেন যে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আরিয়ান এইচএসসি 26 ভাই, এইচএসসি 26 এর জন্য সব থেকে বেশি ক্লাস নিচ্ছি। আপনারা যদি নিয়মিত ক্লাস করেন আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কানেক্টে থাকেন, ইনশাআল্লাহ 6টা ক্লাস, 3টা চ্যাপ্টারের উপর ক্লাস হয়ে গেছে অলরেডি। শেয়ার ইস্যু, অনুপাত বিশ্লেষণ, ব্যাংক সমন্বয় বিবরণী, আর হচ্ছে দৃশ্যমান ও দৃশ্যমান লেনদেন, 4টা চ্যাপ্টারের উপর ক্লাস চলমান। আমরা প্রত্যেকটা ক্লাসে একটা ক্লাসে আপনাদের একটা করে চ্যাপ্টার শেষ করার চেষ্টা করছি। সুতরাং ক্লাসগুলো যদি নিয়মিত করেন, ভালো করার কোনো, না করার কোনো বিকল্প নাই। এইটার উত্তর একেবারে যারাই দিচ্ছেন প্রত্যেকে সঠিক দিচ্ছেন, আমি আর এবার নাম বললাম না। যারা উত্তর করতেছেন ঘুরে ফিরে সবাই সঠিক উত্তর দিচ্ছেন, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করেন, আপনাদের নামগুলো আমার মনে থাকবে। আর ক্লাসটা একটু ইন্টারেক্টিভ মনে হবে, যে না ক্লাসটা জমছে ভালো, আপনারা বুঝতেছেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন হচ্ছে, বলছে দালান কোটা, আসবাবপত্র, কলগো ইত্যাদি স্থায়ী সম্পত্তির অবচয় দার্যের উপযুক্ত পদ্ধতি নিচের কোনটি? আচ্ছা, দালান কোটা, আসবাবপত্র, কলকবজা, খেয়াল করতে হবে। এইখানে নরমালি দালান কোটা, আসবাবপত্র, কলকবজা এগুলার আয়ুষ্কাল থাকে, কি থাকে? এগুলার আয়ুষ্কাল থাকে, ঠিক আছে? আয়ুষ্কাল থাকলে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলতে বোঝাচ্ছে কি, এই ক্রমহ্রাসমান আর হচ্ছে বার্ষিক বার্ষিক সমকিস্তি। সমকিস্তি মানে সরলরৈখিক পদ্ধতি।
সো ক্রমরসাঞ্জের পদ্ধতি আসলে অনেকে অনুসরণ করে, এটাকে দ্বিগুণ ক্রমরসাঞ্জের পদ্ধতি বলা হয়, যে অবচয় পরিমাণ দ্বিগুণ হারে দেখানো, বেশি দেখানো। রক্ষণশীলতার নীতি বলছে যে অবচয় পরিমাণ বেশি দেখালে আমার কি হবে, আয় কমে যাবে। আয় কমা মানে নিট মুনাফা কম, নিট মুনাফা কম মানে আয়কর কম দিতে হবে। তাহলে সেই সেন্সে ক্রমরসাঞ্জের পদ্ধতি ইন জেনারেল আর সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করা সব থেকে ভালো। ঠিক আছে, প্রচুর ম্যাথ নিয়েছি আমরা। ওকে, এখানে বলছে সম্পত্তির কোন ধরনের মূল্যকে অবচয় বলে। সম্পত্তির কোন ধরনের মূল্যকে অবচয় বলে, মানে কোন মূল্যটা অবচয় বলেন তো। এটা বরিশাল বোর্ড 2017 সালে আসছে। ব্যবহৃত মূল্য, অব্যবহৃত মূল্য, ভগ্নাংশ মূল্য, বিক্রয় মূল্য। ভগ্নাংশ মূল্যের তো অবচয় হয়ই না, এটা তো আমি ফেরত পাইয়ে যাব। অব্যবহৃত মূল্য তো মানে যেটা আমরা ব্যবহার করি নাই। তাহলে কোন স্থায়ী সম্পত্তি কেনার পর ব্যবহার করতে করতে মানে ব্যবহার জনিত ক্ষয়ক্ষতিকে অবচয় বলে। ব্যবহার জনিত, তাহলে ব্যবহারের ফলে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটার নামে হচ্ছে কি, সেটার নামে হচ্ছে কি অবচয়। সেটার নামে কি হচ্ছে অবচয়, তাই না। ব্যবহৃত মূল্য। পুঞ্জিত অবচয় কোন ধরনের হিসাব, বিপরীত সম্পত্তি, এটা আমরা বারবার পড়ছি, আর নতুন করে পড়ার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা। তারপর আসুন হচ্ছে অঙ্কই চলে আসছে বেশি। আমরা অঙ্ক করব, কোনো সমস্যা নাই। অঙ্কে যাওয়ার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা তো বেসিক অনেক জিনিস শিখলাম, এবার আমরা অঙ্ক করার জন্য আমরা কয়েকটা বিষয় একটু দেখবো। সবাই একটু খেয়াল করি, অনেকে অঙ্কের জন্য বসে আছি, অঙ্ক আমরা শিখবো, সমস্যা নেই। খেয়াল করি, প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আগামীকালকে যেহেতু আমরা সিকিউ ক্লাস করবো, আজকে এমসিকিউ পড়তেছি, এমসিকিউ তে সিকিউর অনেক কিছু শেষ হয়ে যাবে। প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। ঠিক আছে, সরলরৈখিক। এই সরলরৈখিক পদ্ধতির কয়েকটা নাম বলছিলাম, সমকিস্তি বা স্থির কিস্তি পদ্ধতি, সমকিস্তি বা স্থির কিস্তি পদ্ধতি। এই সরলরৈখিক পদ্ধতিতে বলা হচ্ছে যে প্রতি বছর অবচয় পরিমাণ কি হবে, সমান। তাহলে এটার আরো কয়েকটা নাম আছে কিন্তু, সমকিস্তি বা স্থির কিস্তি। আচ্ছা, তাহলে এই পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে প্রথমে আপনাকে কি বের করতে হবে, অর্জন মূল্য। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, কি আসবে, অর্জন মূল্য। অর্জন মূল্য বা মোট ব্যয় বের করতে হবে। ঠিক আছে, মানে কত টাকা ব্যয় হয়েছে। তো অর্জন মূল্য বের করার সূত্র হচ্ছে কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর ওই ক্রয় মূল্যের সাথে ওই স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত যে খরচ আছে সব যোগ করে দিতে হবে। ক্রয় সংক্রান্ত খরচটা কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। যেমন ধরেন কোন একটা স্থায়ী সম্পদ আপনি কিনছেন, আচ্ছা, যেমন বললাম আপনি কোন একটা স্থায়ী সম্পদ কিনছেন, এই স্থায়ী সম্পদ কেনার পর ওটা প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসার জন্য আপনার পরিবহন খরচ হচ্ছে 2000 টাকা। তাহলে একটা জিনিস, ওই পরিবহন খরচটাকে ওই সম্পত্তির যে ক্রয় মূল্য তার সাথে যোগ করতে হবে। এটা নীতি, মানে এটা হচ্ছে কি বলে এটা, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সোজা কথা, কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর ব্যবহারের উপযোগী করা পর্যন্ত, ব্যবহার শুরু করা পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সকল ব্যয় মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ ওই সংশ্লিষ্ট সম্পত্তির মূল্যের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। এই জন্য কোন স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্যের সাথে ক্রয় সংক্রান্ত যে খরচ থাকবে সেগুলো যোগ করতে হবে, যেমন মজুরি, পরিবহন খরচ, আমদানি শুল্ক, সংস্থাপন ব্যয়, এগুলো যোগ করে দিতে হবে। ঠিক আছে, প্রতিদিন 9টায় ক্লাস, আমাদের ক্লাস প্রতিদিন 9টায় ক্লাস। ওকে, 7টায় 8টায় পরীক্ষা, প্রতিদিন 9টায় ক্লাস, 7টায় 8টায় পরীক্ষা। আচ্ছা, তাহলে অর্জন মূল্য বের করে ফেলেন, মানে অর্জন করতে, ওই সম্পত্তিটা অর্জন করতে আপনার কত টাকা ব্যয় হয়েছে। 2 নাম্বার বের করবেন হচ্ছে অবচয় যোগ্য মূল্য বের করবেন, অর্থাৎ এই যে অর্জন মূল্য, এই পুরোটা অবচয় যোগ্য না, মানে পুরোটা মূল্যের অবচয় হবে না। কেন হবে না, আমরা বের করবো এবার অবচয় যোগ্য মূল্য। কি বের করবো, অবচয় যোগ্য মূল্য। তো আপনাদেরকে বলছি যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় যোগ্য মূল্য কিভাবে বের করতে হবে। এই যে অর্জন মূল্য পাইলাম আমি, এই অর্জন মূল্যের উপরে বা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্যটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। কারণ কি, কারণ ভগ্নাবশেষ মূল্য হচ্ছে এমন একটা মূল্য যেটা আমি ফেরত পাইয়া যাব ওই নির্ধারিত সময় শেষে, সুতরাং এটার উপর কি হবে না, কোনো অবচয় হবে না। এই ভগ্নাবশেষ মূল্যের উপর কোনো অবচয় হবে না, আমি টাকাটা হুবহু কি পেয়ে যাবো, ফেরত পেয়ে যাবো। তাহলে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে, আচ্ছা খেয়াল করেন, অনেক সময় ক্রয় মূল্যই হবে অর্জন মূল্য। কিভাবে, কারণ যদি প্রশ্নে কোনো ক্রয় সংক্রান্ত খরচ না থাকে তাহলে ক্রয় মূল্যটাই তো অর্জন মূল্য, আর অর্জন মূল্য ক্রয় মূল্য এক, তাহলে এখানে আমি ক্রয় মূল্যটা বসাইতে পারবো। আবার কখনো কখনো অর্জন মূল্য আর অবচয়যোগ্য মূল্য এক হবে যদি প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য না থাকে। ভগ্নাবশেষ মূল্য, এটার নাম কি, নিঃশেষ মূল্য। আর্থিক বিনিয়োগ এমসিকিউ ক্লাস তো হয়েছে ভাই, আর্থিক বিনিয়োগ এমসিকিউ ক্লাস তো হয়েছে, 5-6টা ক্লাস হয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন।
আচ্ছা, এবার আসেন হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। এবার আমরা কি বের করবো? বার্ষিক অবচয় বের করবো। কি বের করবো? বার্ষিক অবচয় বের করবো। সেই বার্ষিক অবচয় বের করার সূত্র কি? এই যে অবচয়যোগ্য মূল্য পাইলাম, এই যে অবচয়যোগ্য মূল্য পাইলাম না, এই অবচয়যোগ্য মূল্যকে কি দ্বারা ভাগ করতে হবে? আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা? আয়ুষ্কাল। অথবা কখনো কখনো প্রশ্নের মধ্যে আয়ুষ্কাল দেওয়া থাকবে না, তখন কি করতে হবে? অবচয়ের হার দেওয়া থাকবে। যদি অবচয়ের হার দেওয়া থাকে তাহলে এই অবচয়যোগ্য মূল্যকে কি করতে হবে? অবচয়ের হার দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র পেলাম দুইটা। আয়ুষ্কাল দেওয়া থাকলে অবচয়যোগ্য মূল্যকে ভাগ করব, আর অবচয়ের হার দেওয়া থাকলে গুণ করব। আয়ুষ্কাল থাকলে ভাগ, অবচয়ের হার থাকলে গুণ। আয়ুষ্কাল থাকলে ভাগ, অবচয়ের হার থাকলে গুণ। আবার আরেকটা প্রশ্ন আসে অনেক সময়, সরলরৈখিক পদ্ধতিতে প্রশ্নে অবচয়ের হার বের করতে বলে, এমসিকিউতে। তো অবচয় হার বের করতে বলে কি করব? 100% কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। 100% কে কি দ্বারা ভাগ করব? আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। 100% কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলেই সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার পাওয়া যাবে। সরলরৈখিক পদ্ধতিতে কি পাওয়া যাবে? অবচয়ের হার পাওয়া যাবে। তাহলে এটা কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু আমাকে বার্ষিক অবচয় বের করতে হইলে আগের দুই পদ্ধতি কিন্তু কমপ্লিট করে আসতে হবে। অর্জন মূল্য আর অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। আমি এখানে অবচয়যোগ্য মূল্য বের না করে সরাসরি এখানেও বের করতে পারি। অর্থাৎ এখানে বার্ষিক অবচয় ইকুয়ালস টু অর্জন মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল আমি লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি প্রসেসটা বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ উপর থেকে নিচে লিখলাম। তাহলে আমাকে বললেন তো সবগুলো সূত্র বুঝতে পারছেন কিনা? তাহলে এবার আমরা অঙ্ক করবো এবার, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখতে হবে, সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় পরিমাণ সমান, কিন্তু প্রথম বছর অবচয় পরিমাণ কম হতে পারে। কি হতে পারে? কম হতে পারে। কারণ ধরেন আপনি কোন একটা সম্পদ জানুয়ারি মাসের 1 তারিখে না কিনলেন হচ্ছে জানুয়ারি মাসের 31 তারিখ, তাহলে ওই বছর কি আপনি 12 মাস ব্যবহার করতে পারবেন? ওই মাস ব্যবহার করবেন 11 মাস। আপনি দেখালো যে মার্চ মাসের 1 তারিখে কিনছেন, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস নাই, তাহলে ব্যবহার করছেন 10 মাস। তাহলে ওই বছর তো ওই বছরের অবচয় পরিমাণ তো অন্যান্য বছরের অবচয় পরিমাণের সমান হবে না, একটু কম হবে। তাহলে একটু খেয়াল রাখতে হবে যে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় পরিমাণ সমান হবে, কিন্তু প্রথম বছরও কম হতে পারে যদি জানুয়ারি মাসের 1 তারিখের পরে ওই সম্পদটা ক্রয় করা হয়। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? দ্রুত বলে ফেলেন। আমরা কয়েকটা অঙ্ক দেখে ক্লাসটা আজকের মতো শেষ করব, যেহেতু লেটে ক্লাস শুরু করছি। এটলিস্ট সরলরৈখিক পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাই দিই। সূত্রগুলো লিখে ফেলতে হবে, সূত্র লিখে ফেলতে হবে, কারণ এখন তো আমি অঙ্ক করবো, এই জন্য সূত্রগুলো লিখে ফেলতে হবে। সবাই একটু কমেন্টে জানান এই পর্যন্ত লিখছেন কিনা, সূত্রগুলো উঠাইছেন কিনা, বুঝতে পারছেন কিনা। সূত্রগুলো কিন্তু বুঝার ব্যাপার আছে, কেন কোনটার সাথে কি কারণে যোগ হচ্ছে, কেন ভাগ হচ্ছে, এই আর কি। আমরা বলছিলাম না, অবচয় মানে ব্যয় বন্টন প্রক্রিয়া, মানে ওই সম্পত্তির যে ব্যয়টা এটা বিভিন্ন বছরের মধ্যে ভাগ করে দেওয়া। এই যে দেখেন আয়ুষ্কাল দ্বারা মানে বছর দ্বারা ভাগ করে আমি কি করে দিচ্ছি? সম্পত্তির যে মূল্যটা এটা বিভিন্ন বছরের মধ্যে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে যা ডেফিনেশন শিখছি তাই কিন্তু মূল জিনিসটা, মানে মূল বিষয় হচ্ছে যা শিখবো তার বাস্তবিক মানে কি থাকতে হবে? ব্যবহার থাকতে হবে। ওকে, তাহলে চলেন আমরা কয়েকটা প্রশ্ন এবার একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। কি আছে প্রশ্ন একটু দেখি, ঠিক আছে? স্যার ক্লাস রুটিন তো দেওয়া আছে স্যার, ক্লাস রুটিন পান নাই? আপনাদের নিবন্ধন, এইচএসসি, এডমিশন সবার ক্লাস রুটিন দেওয়া আছে, পেজে পেয়ে যাবেন। অথবা ক্লাস শেষে আমি আবার দিয়ে দিব, আপনাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তো দেওয়া আছে। আচ্ছা, বলছে খেয়াল করেন 2022 সাল জানুয়ারি মাসের কয় তারিখ? 1 তারিখ। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ যদি কোনো কিছু ক্রয় হয়, তাহলে আপনি একেবারে নিশ্চিন্তে থাকবেন, যেখানে জানু আছে সেখানে আপনার কোনো টেনশন নাই। জানু থাকা মানে আপনার কোনো কি নাই, কোনো টেনশন নাই, ঠিক আছে? তো তারিখে 1,00,000 টাকায় আপনি একটা মেশিন ক্রয় করছেন। মেশিনের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তাহলে আয়ুষ্কাল কয় বছর? 10 বছর। এবং ভগ্নাংশের মূল্য দেওয়া আছে সিম্পল 10,000 টাকা। তাহলে বলছে সরলরৈখিক পদ্ধতি 2024 সালের অবচয় কত? তাহলে আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরে অবচয়ের পরিমাণ সমান। তাইলে আমার এটা 2022 সালে কিনছে, 24 সাল চাইছে, এটা কোনো টেনশনের কারণ নাই। 24 সাল না চাই, যদি আমার কাছে 32 সাল চাইতো তাও আমি বের করতে পারতাম, কারণ একবার বের করলেই ঘটনা সঠিক, তাই না? তাহলে এখানে দেখো অর্জন মূল্য কত? এখানে অর্জন মূল্য কি? ক্রয় মূল্য কত? 1,00,000। আচ্ছা বলো, আর কোনো ক্রয় সংক্রান্ত খরচ আছে? নাই তো। তাহলে অর্জন মূল্য মানে ক্রয় মূল্যটাই অর্জন মূল্য হয়ে গেছে। তাহলে এবার বের করবো আমরা অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য
তাহলে অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র কি ছিল, যে অর্জন মূল্য যা আছে তার থেকে বাদ দিতে হবে কি ভগ্নাংশেষ মূল্য। তাহলে কত হাজার, 10,000। তাহলে ভগ্নাংশেষ মূল্য বাদ দিতে হবে 10,000, তাহলে থাকলো কত হাজার, 90,000। তাহলে অবচয়যোগ্য মূল্য হচ্ছে 90,000। বলছে 2024 সালের অবচয়, তাহলে 2024 সালের অবচয় ইকুয়ালস টু অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই হচ্ছে কি আয়ুষ্কাল, ঠিক আছে। তাহলে সমান সমান, তাহলে অবচয়যোগ্য মূল্য হচ্ছে 90,000 ডিভাইড বাই আয়ুষ্কাল কয় বছর, 10 বছর। তাহলে 10 দ্বারা ভাগ করে একটা শূন্য কাটাতে উত্তর হচ্ছে 9,000। তো কত হাজার, 9,000। আনসার কত, 9,000। সিম্পল আনসার কত হাজার, 9,000। না পারার কোনো সুযোগই নাই। সূত্রগুলো বুঝলে আর অঙ্ক পড়া, যদি আমি যদি অঙ্ক পড়তে পারি সূত্রগুলো জানি, তাহলে আমার জন্য অবচয় বের করার কোনো বিষয় না, আমার জন্য অবচয় বের করার কোনো বিষয় না। 9,000 কি হয়েছে সবার, 9,000 কি হয়েছে সবার, 9,000 কি ক্লিয়ার? প্রতিদিন পেজে ক্লাস রাত 9টায়, আর কোন হিসাব আছে, আর কোন হিসাবের দরকার আছে, নাই তো। সবাই কি 9,000 বের করতে পারছি? দেখেন 2-1টা অঙ্ক পারলে আপনি নিজে এই সকল অঙ্ক করতে পারবেন। 9,000 হয়েছে সবার? একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, কারণ অলরেডি 10টা 12 বাজে, তাই না? হ্যাঁ, আব্দুল্লাহ কাফি 9,000, তাসলিমা খাতুন 9,000। যারা পারছেন তারা একটু অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। ক্রমরাশনটা আজকে শিখাবো না, ক্রমরাশনটা কালকে পড়াবো, ঠিক আছে। কালকে সিকিউ ক্লাসে সবাই থাকবেন, তাহলে এই ব্যাপারটা আরো ডিপে ঢুকতে পারবেন, আরো ভালো করে শিখতে পারবেন, ঠিক আছে। মাহি ইসলাম বলছেন জি ঠিক আছে, ওকে, ঠিক থাকলে তো ভালো, ঠিক আছে। আমরা আরেকটা ক্রমরাশন সরলরৈখিক পদ্ধতির অঙ্ক করবো, ঠিক আছে। এটা হচ্ছে কোথায় আসছে, যশোরপুর 2025 সালে আসছে। সেই প্রশ্নটা সমাধান করি একটু দেখি, আমরা বাইরে যাবো অনেকে। দীপ কুমার বলছে ইজি, রাইট, পারলে সবই ইজি। একটু ধীরে ধীরে আমরা একটু ডিপে ঢুকবো, সমস্যা নাই। তো এখানে কি বলছে খেয়াল করেন, 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আপনি ক্রয় করছেন, কি করছেন, একটা স্থায়ী সম্পত্তি আপনি ক্রয় করছেন। তো এখানে দেখেন একটা হচ্ছে ক্রয় মূল্য দেওয়া আছে, আর একটা হচ্ছে সংস্থাপন ব্যয় দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যথাক্রমে কিন্তু, তাহলে এইটাও এই 6 লাখ টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, আর সংস্থাপন ব্যয় হচ্ছে কত হাজার টাকা, 50,000 টাকা হচ্ছে আমার সংস্থাপন ব্যয়। মেশিনের আয়ুষ্কাল ধরা হয়েছে কয় বছর, আয়ুষ্কাল ধরা হয়েছে 10 বছর, এবং ভগ্নাংশেষ মূল্য ধরা হয়েছে কত হাজার টাকা, 40,000 টাকা। এবার মোটামুটি অনেক কিছু আছে। তিনি সরলরৈখিক পদ্ধতি অবলম্বন করে, কোন পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি। তাহলে মেশিনের বার্ষিক অবচয় পরিমাণ কত, বার্ষিক অবচয় পরিমাণ কত বের করতে বলছে। তাহলে চলেন আমরা ঘটনা ঘটাই, প্রথমে অর্জন মূল্য বের করি। তাহলে অর্জন মূল্য বের করতে গেলে কি করতে হবে, সম্পত্তি যে ক্রয় করছি, ক্রয় মূল্য কত টাকা, 6 লাখ। এই ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে ক্রয় সংক্রান্ত খরচ। তাহলে ক্রয় সংক্রান্ত খরচ বা স্থায়ী সম্পত্তি ব্যবহারের উপযোগী করা পর্যন্ত যত ধরনের খরচ হয় সবগুলা। তাহলে আমার কত সংস্থাপন ব্যয় কত, 50,000। তাহলে এই 50,000 এখানে যোগ করতে হবে, তাহলে কত হবে, 6,50,000। কত হবে, 6,50,000। ফাইন। এবার বের করতে হবে কি, অবচয়যোগ্য মূল্য, অবচয় যোগ্য মূল্য। তো অবচয়যোগ্য মূল্য বের করতে গেলে এবার ঘটনা কি করতে হবে, এই যে অর্জন মূল্য পাইছে 6,50,000, এই 6,50,000 থেকে বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য কত হাজার, ওই যে 40,000। তাহলে বাদ দিয়ে 40,000, তাহলে থাকলো কত, 6,10,000। এবার বলছে বার্ষিক অবচয় বের করতে, বার্ষিক অবচয়। তাহলে বার্ষিক অবচয় বের করতে হলে ঘটনা কি করতে হবে, এই 6,10,000-কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। তাহলে আয়ুষ্কাল কয় বছর, 10 বছর। তাহলে একটা শূন্য কেটে দেন, তাহলে আনসার কত হাজার, 61,000 টাকা হচ্ছে আমার উত্তর। কত হাজার, 61,000। ওকে, তাসলিমা খাতুন উত্তর করে দিয়েছে অলরেডি, 61,000 হবে উত্তর। 61,000। 25-এর গ সজল বলছে, 25-এর গ হবে, রাইট। দেখি সবাই একটু রেসপন্স করতে হবে। আমরা শুক্রবার এবং শনিবার একটু সন্ধ্যার সময় ক্লাসটা করবো, কেমন?
এত রাতে অনেকেই অ্যাক্টিভ থাকতে পারে না। শুক্রবার এবং শনিবার আমরা সন্ধ্যা 7টা 7:30 দিকে ক্লাস করবো, ঠিক আছে? এটা আমি আগে থেকেই কালকেই জানাই দিব, একটা স্পেশাল ডেডলাইন দিয়ে, যে শুক্র শনিবার আমরা একটু সন্ধ্যার দিকে ক্লাস করব। তাহলে আমরা সবাই সময় নিয়ে একটা 1.5-2 ঘন্টার একটা ক্লাস করবো ইনশাল্লাহ। নিবন্ধনের জন্য স্পেশাল ক্লাস থাকবে শুক্র শনিবার, একবারে 3টা সাবজেক্ট মিলিয়ে চমৎকার ক্লাস হবে। ওকে, তাহলে এইটা না বোঝার কোনো ঘটনা নাই। নেক্সট, দীপ কুমার বলছেন নেক্সটে যান। ওকে, নেক্সট। আচ্ছা, এবার আমরা আমরা কি আর 10টা মিনিট ক্লাস করতে পারবো? তাহলে একটু কর্মরসমানটাও দেখাই দিতাম আপনাদেরকে। 10 মিনিট ক্লাস করে যাবে? সবার কি ধৈর্য আছে 10 মিনিট? তাহলে আমরা কি করতাম, একটু ক্রমরসমানটা আলোচনা করে ফেলতাম। যারা ক্লাসে আছেন বলেন তো। 7টা আইসিডি ক্লাস থাকে, 7টা আইসিডি ক্লাস থাকে, কিন্তু আইসিডি ক্লাস তো রেগুলার হয় না। তারপরে স্যারের সাথে আমি কথা বলে নিব, সমস্যা নেই। তানিয়া আক্তার ম্যাথ পারবেন? ওকে, ক্রমহ্রাসমান পদ্ধতিটা একটু আলোচনা করে দেখি। ক্রমহ্রাসমান পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতির ঘটনা কি বলছিলাম স্যার? এই সময়টা ঠিক আছে, মানে এই সময়টা ঠিক আছে, আমরা 9টায় ক্লাস নেই, কিন্তু শুক্র শনিবার একটু বেশি সময় নিয়ে। প্রতিদিন তো অফিস থেকে এসে ক্লাস নেই টানা, একটু টায়ার্ডও লাগে। ওই দিন আমরা একটু সময় নিয়ে পড়লাম, একটু ভালো লাগবে। একটু দীর্ঘ সময় পড়তে পারলে একটা চ্যাপ্টার ভালোভাবে শেষ করা যায়। একটা ক্লাসে আমি আপনাকে যতটুকু সম্ভব পড়াই, তো একটাই যদি 1 ঘন্টা ক্লাসটা 2 ঘন্টা নেওয়া যায়, একটা ক্লাস 2টা ক্লাসে নেওয়া যায়, ব্যাপারটা আরো ইজি হয়, আর সুন্দর করে আলোচনা করা যায়। ক্রমহ্রাসমান পদ্ধতি মানে হচ্ছে যে পদ্ধতিতে প্রতি বছর অবচয় পরিমাণ কি করতে থাকে, কমতে থাকে। কি করতে থাকে? কমতে থাকে। তাহলে এই পদ্ধতির সাথে সরলরৈখিক পদ্ধতির পার্থক্য আপনি নিজেই বুঝবেন। সরলরৈখিক পদ্ধতিতে প্রথম স্টেপে আমরা কি করছি, অর্জন মূল্য বের করছি, মনে আছে না? অর্জন মূল্য। তাহলে এখানেও আপনাকে কি বের করতে হবে, অর্জন মূল্য বের করতে হবে, কোনো বিকল্প নাই। সরলরৈখিক পদ্ধতিতে যেমন আমরা অর্জন মূল্য বের করছি, এখানেও আমরা অর্জন মূল্য বের করব। 2 নাম্বার পদ্ধতি, 2 নাম্বারে খেয়াল করেন, সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয়যোগ্য মূল্য বের করছি। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় অবচয়যোগ্য মূল্যের উপর, কিন্তু ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধার্য করা হয় না। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় বহিমূল্যের উপর। এটা কিন্তু এমসিকিউতে আসবে, এটা কিন্তু এমসিকিউতে আসবে। বহিমূল্য, অথবা এটা আরেকটার নাম হচ্ছে পুস্তক মূল্য। বহিমূল্যের আরেকটার নাম কি? পুস্তক মূল্য। তাহলে আপনি কি মনে রাখবেন? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা অবচয়যোগ্য মূল্যের উপর, কিন্তু ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় বহিমূল্য বা পুস্তক মূল্যের উপর। তাহলে বহিমূল্য বা পুস্তক মূল্যটা আসলে কি? বহিমূল্য বা পুস্তক মূল্যটা হচ্ছে, এই যে অর্জন মূল্য আমরা পাইলাম, এই অর্জন মূল্য অথবা ক্রয় মূল্য বলতে পারি আমরা, যদি কোনো খরচ না থাকে। তাহলে এই অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে কি? পুঞ্জীভূত অবচয়। এইটা অনেক বেশি আসবে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে বহিমূল্য বা পুস্তক মূল্য বের করার সূত্র কি? ক্রয় মূল্য থেকে যদি আপনি কি বাদ দেন, অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে যদি আপনি পুঞ্জীভূত অবচয় বাদ দেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন? আপনি বহিমূল্য বা পুস্তক মূল্য পেয়ে যাবেন। 3 নাম্বার সূত্র। এবার আমরা বের করবো হচ্ছে কি, বার্ষিক অবচয়। বার্ষিক অবচয়। আগামীকালকে আমরা ডিরেক্ট সিকিউ প্র্যাকটিস করব। আজকে তো সূত্র পড়ায় ফেললাম, তো সিকিউ গুলো যদি আপনি ক্লাস করেন, তাহলে আপনি পুরো মাস্টার হয়ে যাবেন এই চ্যাপ্টারে। তাহলে বার্ষিক অবচয় খেয়াল করেন। তাহলে বার্ষিক অবচয় বের করার সূত্র হচ্ছে বহিমূল্য অথবা পুস্তক মূল্য, বহিমূল্য অথবা পুস্তক মূল্য ইনটু অবচয়ের হার। আর কোনো অপশন নাই। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আপনার খাতা আছে, আপনি খাতা খেয়াল করেন। সরলরৈখিক পদ্ধতিতে যখন আপনাকে অবচয় বের করার সূত্র শিখাইছি, তখন আমি বলছি যে অবচয় 2 ভাবে বের করা যায়। আয়ুষ্কাল থাকলে অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করেও বের করা যায়, অবচয় হার থাকলে অবচয়যোগ্য মূল্যকে গুণ করেও বের করা যায়। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ক্রমহ্রাসমান পদ্ধতিতে আয়ুষ্কাল দিয়ে সরাসরি অবচয় নির্ণয় করা যাবে না। ক্রমহ্রাসমান পদ্ধতিতে আয়ুষ্কাল দিয়ে সরাসরি কি করা যাবে না, অবচয় নির্ণয় করা যাবে না। সরল ক্রমহ্রাসমান পদ্ধতিতে অলওয়েজ অবচয় বের করতে হবে অবচয়ের হার দিয়ে। কি দিয়ে বের করতে হবে? অবচয়ের হার দিয়ে। প্রশ্নে যদি অবচয়ের হার দেওয়া থাকে ইটস ফাইন, না দেওয়া থাকলে আমি অবচয়ের হার বের করব। তাহলে এবার আসেন অবচয়ের হার বের করার সূত্র।
তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র মনে আছে? 100% কে কত দ্বারা ভাগ করছিলাম? আয়ুষ্কাল দ্বারা ভাগ করছিলাম না? ওইটাই কিন্তু এখানে আবার গুণ করতে হবে 2 দ্বারা। কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় দার্জের যে সূত্রটা আমি ব্যবহার করছি, জ্বর হচ্ছে কোথায়, কোন জেলায় জ্বর হচ্ছে বলেন তো? ঝড় বৃষ্টি তুফান কার কার এলাকায় আছে? কারেন্ট যে কোনো সময় চলে যাবে। আচ্ছা, তো অবচয়ের হার নির্ণয় করার সূত্র 100% কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করতে হবে, আর সরলরৈখিকে 2 দ্বারা গুণ করা লাগে না। এই জন্যই ক্রমহ্রাসমান জের পদ্ধতিটাকে অনেকে বলে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি। কি বলা হয়? দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হয়। কি বলা হয়? দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হয়ে থাকে। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি। প্রথম বছর যখন আপনি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করবেন, তখন কিন্তু অঙ্কের মধ্যে কোনো পুঞ্জীভূত অবচয় থাকবে না। কখন থাকবে না? প্রথম বছর। প্রথম বছর অঙ্কে কোনো পুঞ্জীভূত অবচয় থাকবে না। কেন থাকবে না? কারণ আমি মাত্র একটা সম্পদ কিনছি, আমি যেটা ইউজই করি নাই। তাহলে এখানে পুঞ্জীভূত অবচয় করতে আসবে, জমা করা অবচয় করতে আসবে? আসবে না। তাহলে প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহিঃমূল্য। এটা একটু সবাই খেয়াল রাখবেন। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহিঃমূল্য, অর্থাৎ অর্জন মূল্যটাকেই বহিঃমূল্য ধরে আপনাকে অঙ্ক করতে হবে। কিন্তু এর পরের বছরগুলাতে আপনি কি পেয়ে যাবেন? পুঞ্জীভূত অবচয় পেয়ে যাবেন। যখন আপনি দ্বিতীয় বছর অবচয় বের করবেন তখন প্রথম বছর একটা পুঞ্জীভূত অবচয়, যখন তৃতীয় বছর বের করবেন তখন প্রথম বছর আর দ্বিতীয় বছর পুঞ্জীভূত অবচয়। পয়েন্ট কি ধরতে পারছেন? ইজি জিনিস, ঠিক আছে? তাহলে চলেন এবারে আমরা আমাদের এই প্রশ্নটা সমাধান করি। তাহলে প্রথম বলছে জনবহন 2023 সালে জানুয়ারি মাসের 1 তারিখে 1,80,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করছে, আর সংস্থাপন ব্যয় হচ্ছে 20,000 টাকা। তাহলে 1,80,000 প্লাস হচ্ছে 20, তাহলে অর্জন মূল্য দাঁড়াইলো কত বলেন তো? অর্জন মূল্য কত দাঁড়াইলো? অর্জন মূল্য দাঁড়াইলো হচ্ছে 2 লাখ। অর্জন মূল্য কত দাঁড়াইলো? 2 লাখ। কারণ কি? কারণ 1,80,000 টাকা দিয়ে কিনছি, 20,000 টাকা সংস্থাপন ব্যয়, ঠিক আছে? তাহলে প্রথম বছর আমার বহিঃমূল্য বা পুস্তক মূল্য কত? 2 লাখ। কারণ কি? আমি যেহেতু এবছর আর কি করি নাই, কোনো অবচয় আমার জমা নাই, ঠিক আছে? তারপরে বলছে মেশিনটির আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাংশ মূল্য 30,000। আচ্ছা, এই যে সূত্র সাইডটা লিখছি, কোন জায়গায় কি ভগ্নাংশের মূল্যের কোনো অ্যাপ্লিকেশন ছিল? না। তার মানে আপনাকে বুঝে রাখতে হবে, মনে রাখতে হবে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাংশের মূল্যের কোনো কাজ নাই। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাংশ মূল্যের কোনো কাজ নাই। এটা অঙ্কে দেওয়া থাকবে, আমি এটা ব্যবহার করবো না। শেষ বছর কাজে লাগে, শেষ বছর পর্যন্ত আপনার যাওয়া লাগবে না, ঠিক আছে? তাহলে অঙ্কে কি অবচয়ের হার দেওয়া আছে নাকি আয়ুষ্কাল দেওয়া আছে? আয়ুষ্কাল। তাহলে অবচয়ের হার বের করতে হবে। তাহলে অবচয় বের করতে হলে কি করতে হবে? 100% কে কি করতে হবে? আয়ুষ্কাল দ্বারা ভাগ ইনটু হচ্ছে 2। তাহলে 20 দ্বারা 100 কাটলে কত? 5 20 100, 5 দিয়ে 2 রে গুণ করলে কত? 10%। তাহলে অবচয়ের হার কত পার্সেন্ট হবে? অবচয়ের হার হবে 10%। অবচয়ের হার কত পার্সেন্ট হবে? অবচয়ের হার হবে 10%। সিম্পল, ঠিক আছে? তাহলে অবচয়ের হার যদি 10% হয়, তাহলে 2023 সাল, প্রথমে আমরা কত সাল বের করি? তাহলে 2023 সালের অবচয় কত হবে বলেন? 2023 সালের অবচয় ইকুয়ালস টু বহিঃমূল্য ইনটু অবচয়ের হার। তাহলে বহিঃমূল্য হচ্ছে কত? 2 লাখ। 2 লাখ ইনটু কত পার্সেন্ট? 10%। তাহলে 2 লাখ 10% কত? 20,000 টাকা। তাহলে প্রথম বছরের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম বছরের অবচয় কত? 20,000। সিম্পল জিনিস, একেবারে প্রথম অর্জন মূল্য বের করছি, তারপরে অর্জন মূল্যটাই হচ্ছে আমার বহিঃমূল্য, এরপরে অবচয়ের হার বের করলাম, সূত্রে বসায় দিলাম। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে ঘটনা এতটুকুই। এখন আমি যখন কি বের করব? আমি যখন 2024 সালের জন্য অবচয় বের করব, 23 সালের পরে যখন 2024 সাল আসবে, তো 2024 সালে আমার সূত্র কি অবচয় বের করার? বহিঃমূল্য ইনটু অবচয়ের হার। কিন্তু এবার বহিঃমূল্য আমাকে আর আগের মতো করে অর্জন মূল্যকে বহিঃমূল্য আমি বলতে পারবো না, কারণ আমি যখন 2024 সালের অবচয় বের করতেছি, তার আগে তো 23 সালের অবচয় আমার হাতে অলরেডি আছে 20,000। তাহলে 23 সালের অবচয়টাকে পুঞ্জীভূত অবচয় হিসেবে ধরে নিতে হবে। তাহলে এই যে বহিঃমূল্য, এখানে বহিঃমূল্য বের করতে হবে কিভাবে? অর্জন মূল্য, এই যে অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে অর্জন মূল্য কত? অর্জন মূল্য হচ্ছে 2 লাখ। তাহলে 2 লাখ মাইনাস পুঞ্জীভূত অবচয় কোনটা? 24 সালের জন্য পুঞ্জীভূত অবচয় হচ্ছে 23 সাল। তাহলে 23 সালের অবচয় কত? 20,000। তাহলে 20,000 টাকা মাইনাস করতে হবে, গুণ করতে হবে 10% দ্বারা, ঠিক আছে? তাহলে কত বের হবে অবচয় বলেন তো? 2 লাখ থেকে 20,000 চলে গেলে 1,80,000। এই 1,80,000 কে কত পার্সেন্ট করতে হবে? আমি কি এখানে ঠিক করছিলাম কিনা? আমার এখানে অবচয় হার নির্ণয় করাটাই ভুল হয়েছিল, কারণ এখানে আয়ুষ্কাল ছিল 10 বছর। তাহলে 10 বছর হলে কি হবে?
10 বছর হলে 10 10 100, 10 দুগুণে 20% হওয়ার কথা। ঠিক আছে, তাহলে 20% যদি আমি বের করতাম তাহলে উত্তর হইতো 40,000। 20% বের করলে কত হাজার হইতো? 40,000। কেউ তো বললেন না। তাহলে এখানে 40,000 বাদ গেলে তাহলে এখানে থাকতো 40, 2 লাখ থেকে 40,000 চলে গেলে 1,60,000। 60,000 কত পার্সেন্ট? 20%। তাহলে 60,000 মধ্যে 16 দুগুণে 32,000। তাহলে আমার দ্বিতীয় বছরের অবচয় বের হইতো 32,000। শেষ। এবার যদি আপনি তৃতীয় বছরের অবচয় বের করতেন তাহলে আপনি কি করতেন? এই 2 লাখ থেকে আপনাকে বাদ দেওয়া লাগতো 40,000 আর হচ্ছে 32,000। কারণ 2025 সালে যখন আপনি অবচয় বের করবেন তার পূর্বে আপনি 2 বছর ব্যবহার করে ফেলছেন। এক হচ্ছে 2023 সাল আর 2024 সাল, ওগুলা বাদ দিয়ে তারপরে বের করলেন। বোঝা গেছে? কঠিন কিছু না, আমি পুরো প্রসেসটা সহজ করে বুঝালাম। এটা তো নরমালি আমরা বক্স করে করি এইচএসসি তে, আমি এটা এমসিকিউ তে এভাবে শিখাইলাম, ইজি জিনিস করে শিখাইলাম। পারা যাবে, পারা যাবে, কোনো সমস্যা নেই। পারা যাবে, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। আমরা জটপট আরেকটা প্রশ্ন শেষ করে সমাধান করে আমরা ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? তো এই প্রশ্নটা সমাধান করে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। কোন পদ্ধতিতে অবচয় ধার্য করে? ক্রমশ সঞ্চয়ের পদ্ধতি। ক্রয় মূল্য কত? 3 লাখ। সংস্থাপন ব্যয় কত? 40,000। পরিবহন খরচ 10,000। তাহলে অর্জন মূল্য কত? অর্জন মূল্য কত বলো? অর্জন মূল্য হচ্ছে 3 লাখ আর 40, 3 লাখ 40 আর 10, 3 লাখ 50। অর্জন মূল্য হচ্ছে 3 লাখ 50। তাহলে প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহি মূল্য। প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহি মূল্য। এটা নতুন করে বের করার দরকার নাই। প্রশ্নে কি করছে? আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর। তাহলে অবচয়ের হার কত? তাহলে অবচয়ের হার কত? অবচয় হচ্ছে 10 বছর যেহেতু দেওয়া আছে, তাহলে 100% ডিভাইড বাই 10 ইন্টু 2। তাহলে আনসার হবে কয় পার্সেন্ট? 20%। আনসার কত হবে? 20%। সিম্পল। তাহলে বলছে প্রথম বছর শেষে যন্ত্রপাতির বই মূল্য কত? তাহলে প্রথম বছর শেষে যন্ত্রপাতির বই মূল্য কত? তাহলে বহি মূল্য বের করার সূত্র কি? অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে আমাকে আগে কি করতে হবে? প্রথম বছরের অবচয় তো বের করতে হবে, তারপর না আমি প্রথম বছরের শেষে যাব। তাহলে প্রথম বছরের অবচয় বের করি ক্রমশ সঞ্চয়ের পদ্ধতিতে। তাহলে আমাদের আমরা বহি মূল্য পেয়ে গেলাম কত? 3,50,000। তাহলে 3,50,000 কত পার্সেন্ট? 20%। তাহলে 3,50,000 20% কত? 70,000। কত? 70,000। তাহলে প্রথম বছরের অবচয় পেয়ে গেলাম কত? 70,000। তাহলে প্রথম বছর শেষে যদি আমি ওই বহিমূল্য বের করি তাহলে আমার অর্জন মূল্য ছিল কত? 3,50,000। তাহলে 3,50,000 বসায় দাও, 3,50,000 বসায় দাও, মাইনাস করে দাও পুঞ্জীভূত অবচয় 70,000। তাহলে 70,000 মাইনাস করলে কত হবে? 50 70 কে লাগায় 2,80,000। এই হচ্ছে 2,80,000 হচ্ছে তোমার উত্তর। ওই যে দ্বিতীয় বছর শেষে, প্রথম বছর শেষে অবচয় বের করতে বলছে। এবার যদি তুমি দ্বিতীয় বছরে অবচয় বের করতা তাহলে দ্বিতীয় বছর অবচয় বের করার সূত্র কি ছিল? এই যে অর্জন মূল্য আছিল 3,50,000, এই 3,50,000 থেকে কি করা লাগতো? ওই প্রথম বছরের অবচয় বের করে বাদ দেওয়া লাগতো। তাহলে প্রথম বছরের অবচয় কত? 70,000। এই 70,000 বাদ দিয়ে যেটা বেরোতো এটার সাথে 20% করলেই হয়ে যেত। তাহলে হয়তো 2,80,000 ইন্টু কত পার্সেন্ট? 70%। ঠিক আছে, সিম্পল জিনিস। এই প্রসেসটা ফলো করলেই হবে। আমি যখন আবার তৃতীয় বছর বের করব অর্জন মূল্য থেকে আগের 2 বছর অবচয় বাদ দিব। ঠিক আছে, আগের বছর বাদ দিব। আচ্ছা স্যার রেজিগান কি মাথার উপর দিয়ে গেছে? এটা একটু কঠিন, একটু ডিফিকাল্ট, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে পড়ানোর চেষ্টা করলাম। ঠিক আছে, একটু কঠিন আছে, এই জন্য এই লাইভটা শেষ হলে এটাকে আবার দেখবেন। লাইভটা শেষ হলে ব্যাপারটা আবার দেখবেন। 2টা ম্যাথই তো করাইছি, আবার দেখবেন। ঠিক আছে, বুঝবেন, জাস্ট প্রসেসটা বুঝেন। প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহিমূল্য। তাহলে প্রথম বছর নর্মাল প্রসেসে আমি অঙ্ক করে ফেলছি। দ্বিতীয় বছর যখন অবচয় বের করতে যাচ্ছি তখন আমার অর্জন মূল্য থেকে, কারণ অবচয় তো বের করতে হবে বহিমূল্যের উপর, তার মানে দ্বিতীয় বছর থেকে আমার বহিমূল্য বের করা শুরু করতে হবে। দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর তখন আমাকে বহিমূল্য বের করতে হবে। শুধু প্রথম বছর বহিমূল্য বের করার দরকার নাই। প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহিমূল্য, এই জন্য প্রথম বছরটা ইজি। দ্বিতীয় বছর যখন বের করতে যাচ্ছি তখন অর্জন মূল্য থেকে প্রথম বছরের অবচয়টা বাদ দিয়ে অবচয় হার দ্বারা গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে, শেষ। তৃতীয় বছরে যখন যাচ্ছেন তখন আবার অর্জন মূল্য থেকে দ্বিতীয় আর প্রথম বছরের অবচয় বাদ দিয়ে তারপরে পার্সেন্টেজ দ্বারা গুণ করে দেন। যদি চতুর্থ বছর বের করেন তাহলে ওই অর্জন মূল্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর অবচয় বাদ দিয়ে পার্সেন্টেজ করে দেন। এই প্রসেসটাই তো, কঠিন তো কিছু না, শুধু প্রথম বছরটা ইজি। প্রথম বছর যা অর্জন মূল্য তাই বহিমূল্য। পরের বছরগুলোতে আমি যে প্রসেসটা মাত্র বললাম এই প্রসেসটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, তো যাই হোক, আগামীকালকে ঘুম পাচ্ছে ঘুমাই যান। আগামীকালকে আমরা এইটার উপর সিকিউ ক্লাস করব, তখন বক্স আকারে শেখাবো। আপনি ব্যাপারটা আরো এনজয় করবেন, আরো ইজি হবে। আজকে এই পর্যন্ত থাকেন।
ক্লাসটা আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, ওখান থেকে করবেন। আগের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। প্রতিদিন ক্লাস পরীক্ষা হচ্ছে, এমসিকিউ আপলোড দিচ্ছি, ওগুলাতে থাকেন, কানেকশনে থাকেন, ইনশাল্লাহ ভালো করবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।